কক্সবাজার শহরে ছাত্রদল কর্মী খোরশেদ খুনের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে হত্যার কারণ। সারা দেশে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের লম্বা লাইন, চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল, বেশি দামে পাওয়া যাচ্ছে খোলা বাজারে। 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। মহান স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। আমন্ত্রণ সংবাদ সারা দেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যেমনটি প্রথম শিরোনামে জানলেন, কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল কর্মী নিহতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ, তবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি এ বিষয়ে। নিহত ছাত্রদল কর্মী খোরশেদ আলম জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলেন। গত রাত 10:30টার দিকে জুলাই আন্দোলনের সহযোদ্ধা তারিনকে নিয়ে কবিতা চত্বর পয়েন্টে যান খোরশেদ। তারিনের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানায়, হঠাৎ দুই যুবক এসে খোরশেদকে ছুরি ধরে টাকা ও মানিব্যাগ দাবি করে। এক পর্যায়ে তারা খোরশেদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তারিন সহ স্থানীয়রা খোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে তাকে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন মধ্যরাতে বিক্ষোভ করে। তারিন সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানতে কক্সবাজার যাচ্ছি, সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন আমাদের জন্য। এহসান, হত্যাকাণ্ডের বিষয়ে কোনো আপডেটেড তথ্য আছে কিনা, পুলিশ কিছু বলেছে কিনা, একটু বিস্তারিত করে জানাবে। হ্যাঁ, বৃষ্টি সকালে একজনকে আটক করা হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে সক্রিয়ভাবে সে উপস্থিত ছিল সেখানে ঘটানোর সময়। তো এবং এরপরে এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনেই। এখানে তার স্বজন, বন্ধুবান্ধব, দলীয় নেতাকর্মী সহ জুলাই আন্দোলনে যেহেতু সে সক্রিয় ভূমিকা পালন করেছে, প্রত্যেকটি আন্দোলনের সম্মুখ যোদ্ধা ছিল, তার সহযোদ্ধারাও এখানে এসেছেন। আসলে এমন একটি ঘটনা কেউ কোনোভাবেই কামনাও করেনি বা কেউ মেনে নিতেই পারছে না। সবাই শোকাহত এবং শোকে স্তব্ধ এই কক্সবাজার শহরের এই হাসপাতাল এলাকায়। আমরা গতকাল থেকেই দেখেছি নেতাকর্মীরা এসেছেন, দলীয় সহযোদ্ধারা এসেছেন। সব মিলিয়ে এই ঘটনা এমন একটি ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটবে কেউ আশা করেনি। আর হচ্ছে কক্সবাজার শহরটা দিন দিন অনিরাপদ হয়ে উঠছে এবং কোনোভাবেই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বারবার অবনতি ঘটছে, সেই অবনতি থেকে কোনোভাবে উন্নতি হচ্ছে না। এবং এর কারণে শুধু সাধারণ মানুষ নয়, যারা কক্সবাজার আসেন তারাও অনিরাপদ বোধ করবেন। সেই জন্যই কিন্তু যারা এখানে তার সহযোদ্ধারা এসেছেন সবাই কক্সবাজার শহরের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটির যাতে উন্নতি হয়, দ্রুত সময়ের মধ্যে যারা জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করা হয় সেটি দাবি জানিয়েছেন। আমরা ধন্যবাদ এহসান। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপি সমর্থকদের 2 গ্রুপের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধের ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ, মামলাও হয়নি। গতরাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দেওপাড়া গ্রামের বিএনপি সমর্থক রাকিব ও শেখপুর গ্রামের মিতুলের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় আব্দুর রহিম নামের এক পথচারীর বাম পায়ে গুলি লাগে। এছাড়া মানিক নামের একজন লাঠির আঘাতে আহত হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পুলিশ জানিয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিলিং স্টেশনে যানবাহনের ভিড়, কোথাও তেল মিলছে তো কোথাও মিলছে না। গোটা দেশ জুড়ে এখন একই চিত্র। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা মোতাবেক ডিপো থেকে জ্বালানি না পাওয়ায় এই দুরবস্থা। গ্রাহকরা বলছেন, গাড়ির বদলে খোলা বাজারে তেল বিক্রি করে দিচ্ছে পাম্প মালিকরা। অন্যদিকে খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে বহুল আরাধ্য পেট্রোল, ডিজেল, অকটেন। রাত গড়িয়ে সকাল, সকাল পেরিয়ে দুপুর, পেট্রোল পাম্পে গাড়ির দীর্ঘ সারি যেন এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই ফিলিং স্টেশনে দিনের একটা বড় সময় পার করতে হচ্ছে চালক ও গাড়ির মালিকদের। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিলেও নিশ্চয়তা নেই আদৌ তেল মিলবে কিনা। ওই জায়গায় এক পাম্পে গেছি, তাও নাই। এই জায়গায় আছে বলা, পুরো পাম্পের ভিতরে এই জায়গায় আছে 300 টাকার উপরে তেল দেয় না। আমি সকাল থেকে 2-3টা পাম্পে ঘোরাঘুরি করছি, কোথাও তেল পাই নাই। সবগুলো পাম্পে কি হচ্ছে যে নির্দিষ্ট সময়ে কিছু সময় পর পর তেল আসতেছে তখন দিচ্ছে, আবার তেল শেষ হয়ে যাচ্ছে তখন বন্ধ হয়ে যাচ্ছে। 2টা পেট্রোল পাম্প ঘুরে আসছি, ওখানে 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম। তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই। প্রায় 2 ঘন্টাতে দাঁড়িয়ে আছে তেলের জন্য, কিন্তু এখনো তেল পাইনি। অনেক ভিড়, ভোগান্তি হচ্ছে অনেক। সকাল থেকে এখন পর্যন্ত কম হলে 7টা পাম্প, 2টাতে এমন ভিড় ছিল যে দাঁড়ানোর সুযোগ ছিল না। আজকে এখানে পাইলাম দিল 200 টাকার, কিন্তু আমার যে পথটা চলতে হবে তাতে অন্তত 400 টাকার তেল লাগে। সরকার থেকে নির্ধারণ করে দেওয়ার পর বেশিরভাগ পাম্প রেশনিং পদ্ধতিতেই তেল দিচ্ছে। দামও রাখা হচ্ছে নিয়ম মাফিক, কিন্তু অনেক স্থানেই ফিলিং স্টেশনে বড় করে লেখা জ্বালানি নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল সংকটে সব পাম্পই সাময়িকভাবে বন্ধ। কালকে 9000 লিটার ডিজেল পেয়েছি শুধু, আর অকটেন তো আমরা আজকে 5 দিন পাই না। অলরেডি আমি প্রায় 15-20টা থেকে পাম্প আমি কালকে ঘুরছি, তেল পাইনি। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, তেল নেই, কোনো পাম্পেই নেই। যত পাম্পে এখন পর্যন্ত দাঁড়ালাম, এক পাম্পেও নেই। তেলে যেহেতু মজুত নাই, সেহেতু এখন আমাদের বন্ধ রাখা লাগবে। বন্ধ রাখা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। যেটুকু পাচ্ছি সেটুকু ভোক্তাদেরকে দিতে গিয়ে ভোক্তাদের উপচে পড়া ভিড়, তাদের চাহিদা আমরা মেটাতে পারতেছি না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি মিলছে না। কেউ আবার বলছেন ঈদের ছুটির কারণে ডিপো বন্ধ থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে গ্রাহকরা অভিযোগ করছেন পাম্পে তেল না থাকলেও খোলা বাজারে বেশি দরে ঠিকই পাওয়া যাচ্ছে পেট্রোল, অকটেন ও ডিজেল। পাম্পে তেল না পাইলেও বাইরে কিন্তু চড়া দামে তেল পাওয়া যাচ্ছে। যেমন হচ্ছে যে বাইরে আপনি 250 টাকা দেন, আপনি তেল পাবেন। পাম্পে আসলে তেল নাই, অথচ পাম্পের থেকে ½ কিলো 1 কিলো দূরে গেলেই লোকাল বাজারে তেল পাওয়া যাচ্ছে 150 থেকে 200 টাকা লিটার। এই সময় আমাদের বড় ধানের জন্য সেচের ব্যবস্থাটা খুব জরুরি, কিন্তু আমরা তেল পাচ্ছি না। ঈদের আগে বৃহস্পতিবারে তেল পাইছি, ঈদের পরে আর কোনো তেল পাওয়া হয়নি। আজকে ব্যাংক খোলা ছিল, আজকে পাওয়ার কথা ছিল, কিন্তু আজকেও তো পাইলাম না। আমরা কিন্তু তেল পাইছি লিমিট, আমাদের তেল যা পাওয়ার কথা আমরা তেল যতটুকু পাই নাই, 3000 লিটার পেট্রোল পাইছি অলরেডি। যাচাই করতে গিয়ে দেখা যায় আসলেই খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে। দাম বেশি রাখার অভিযোগেরও সত্যতা মেলে। দোকান মালিকের সরল স্বীকারোক্তি, তিনি তেল নিয়েছেন পাম্প থেকেই। খোলা দোকান থেকে পেট্রোল নিয়ে আসছি। আমার ঢাকাতে ওই পেট্রোল হচ্ছে 116 টাকা লিটার, এখানে আমি 150 টাকা করে আমার থেকে নিয়েছি। 130-35 টাকা কিনে আইনে আমার 40 টাকা বেশি, 30 টাকা 35 টাকাও বেশি, যে এই বলার থেকে আনি। সম্প্রতি মেহেরপুরে লাইন ভেঙে প্রভাব খাটিয়ে তেল নিতে গেলে এক ব্যক্তিকে গণধোলাই দেয় সাধারণ জনতা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমরা এ পর্যায়ে মুন্সিগঞ্জে পেট্রোল পাম্পের পরিস্থিতি সম্পর্কে জানবো। সহকর্মী আরাফাত রায়হান সাকিব অপেক্ষা করছেন। সাকিব, গোটা বাংলাদেশের চিত্রই মোটামুটি একই রকম। আপনি মুন্সিগঞ্জের চিত্র একটু জানাবেন। পাম্পগুলোতে তেলের সরবরাহ আছে কিনা, গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছে কিনা? বৃষ্টি, দেখুন আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু আসলে তেলের বেশ সংকট, সরবরাহের যে চিত্র সেটি কিন্তু মুন্সিগঞ্জেও রয়েছে, এবং 22 এবং 23 তারিখে কিন্তু মুন্সিগঞ্জের সবগুলো যে পেট্রোল পাম্পে কিন্তু গত 2 দিন ধরে তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু সেটিও কিন্তু একেবারে অপ্রতুল বলছে সংশ্লিষ্টরা। এবং তারা যেটি বলছে যে প্রতিদিন আগে প্রতিটি পাম্পে যেখানে 7 থেকে 8,000 লিটার অকটেন সহ অন্যান্য পরিমাণে যে ডিজেলের যে সরবরাহ হতো সেটি কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আসলে ক্রেতাদের কিন্তু কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী তারাও আসলে তেল দিতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি পাম্পে আসলে এখানের যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু সারিবদ্ধভাবে হয়ে কিন্তু আসলে কিছুটা লাইনে ধরে সারিবদ্ধভাবে কিন্তু আসলে তেল ক্রয়ের যে চিত্র সেটি কিন্তু প্রতিটি পাম্পে রয়েছে। এবং আমরা কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। মুন্সিগঞ্জে মোট 14টি তেলের পাম্প রয়েছে এবং প্রতিটি পাম্পে কিন্তু তেলের এই মুহূর্তে সংকট রয়েছে। তবে পাম্পগুলোতে সরকার নির্ধারিত যে দাম, সে দামের চাইতে বেশি দাম রাখা হচ্ছে না। যদিও আমাদের এখানে
তারা যে অভিযোগ করছে খোলা বাজারে যে তেলের দাম সেটা কিন্তু অনেকটাই বেড়েছে। এখানে লিটার প্রতি তেল আসলে 135 থেকে 150 টাকা পর্যন্ত কোথাও কোথাও বিক্রি হচ্ছে, তেমন একটি তারা অভিযোগ করছে। আরেকটি বিষয় হচ্ছে এই যে ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে কিন্তু অনেক যে মোটর সাইকেল তারা কিন্তু ঢাকা থেকেও কিন্তু এখানে তেল নিতে ছুটে আসে এবং কোনো পাম্পে সরকার নির্ধারিত পরিমাণে চাইতে অনেক বেশি পরিমাণে তেল এখানে মোটর সাইকেলগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে বলেও কিছু কিছু স্থানীয় যে মোটর সাইকেল আরোহীরা রয়েছেন, চালকরা রয়েছেন, তারা কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে কিন্তু আসলে স্থানীয় যে চালকরা রয়েছেন কিংবা মোটর সাইকেল আরোহীরা রয়েছেন এবং অন্যান্য গাড়ি চালকরা রয়েছেন, তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছে না, এমন একটি অভিযোগ তারা করছে। এবং যারা আসলে সংশ্লিষ্ট রয়েছে তারা বলছে যে এই যে তেলের সরবরাহ সেটি যদি সরকারিভাবে বাড়ানো যায় তবেই আসলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব, নয়তো কিন্তু এই চিত্র কিন্তু বহাল থাকবে। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন আমাদের, ধন্যবাদ সাকিব। কাল মহান স্বাধীনতা দিবস। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইন শৃঙ্খলা বাহিনী। 1971 সালের 26 মার্চ রক্তক্ষয়ী সংগ্রামের পর পরাধীনতার শৃঙ্খল ভেঙে লাল সবুজের পতাকা বাংলার আকাশে উড়াতে সক্ষম হয় বাংলার বীর সন্তানরা, যাদের রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা। সেই মহান মানুষগুলোকে শ্রদ্ধা জানাতে রাত পোহালেই 56তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি। দিনের প্রথম প্রহর থেকেই মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলের ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। দিনটি উপলক্ষে এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। সাভার জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলি কাজ, ফুল গাছ স্থাপন, লেক সংস্কার কাজ সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন সাজের পাশাপাশি সৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির পাশাপাশি মোতায়েন থাকছে সাদা পোশাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা থাকে, আমাদের রাস্তায় যেন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এদিকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের স্মৃতিসৌধ কেন্দ্রিক আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, সেসব বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের এই প্রধান ফটক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকুন।